আমি অনুপ রক্ষিত, আর আপনারা আছেন নিউজ 7 দিন বাংলায়। আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি। এটা একমাত্র বাংলাই পারে, কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে। এটা ইউপিতে হয় না, এটা বিহারে হয় না, এটা রাজস্থানে হয় না, এটা দিল্লিতে হয় না। তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। আর এখানে যত আন্দোলন হয়েছে উইদাউট পারমিশন পর্যন্ত নেয়নি। হ্যাঁ, সিজে তোমাদের বলেছিল রেকর্ড করে রাখতে, ভিডিওগ্রাফ করে রাখতে, সেগুলো তোমরা করে রাখবে, যেগুলো তোমাদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আমি এখনও মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন, স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা 3-4টে ডিমান্ড করে এসেছিলেন, সব কটা ডিমান্ড মানা হয়েছে। আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো, আপনারা বলেছিলেন যে এমএসভিপি আছে চেঞ্জ করো, অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো। 4টের মধ্যে 4টেই মেনে নেওয়া হয়েছে, সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি, ইনডিরেক্ট যতটা শুনেছি, তার মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি। কলকাতা পুলিশ কেস হাতে পেয়েছিল মাত্র 72 ঘন্টা, তার মধ্যে 24 ঘন্টা চলে গেছে। 24 ঘন্টা কেন বলবো, হ্যাঁ 24 ঘন্টা তো বটেই চলে গেছে পোস্টমর্টেম এবং ক্রিমেশনের প্রসেস করতে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা হয়েছে পোস্টমর্টেমে, ভিডিওগ্রাফ করা হয়েছে। আমি নিজের আস্তে আস্তে আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি তক্ষুনি স্টার্ট করি। তার বাবা মার সাথেও কথা হয় আমার। তার একদিন বাদে পুলিশ কি করেছে 24 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করে। ওইটুকু সময়ের মধ্যে যতটুকু ইনভেস্টিগেশন করার সুযোগ পেয়েছে। এবং আমি যতটুকু জানি সিপি নিজে, যিনি ডিডির দায়িত্বে আছেন মুরলি, তাকে তার বাবা মার কাছে পাঠান এবং ভিডিওগ্রাফি সিসিটিভি ফুটেজ সব দেখান, যাতে তারা বুঝতে পারে তদন্ত কোন পর্যায়ে আছে। কারণ তদন্ত চলাকালীন সবটা বাইরে বলা যায় না। যেমন যিনি অত্যাচারিত হয়েছেন তার মুখ টিভিতে দেখানো যায় না, তার নাম বলা যায় না, তেমনি তদন্তের রিপোর্টও বলা যায় না। তার পরের দিন আমি তাদের বাড়িতে যাই। উনি মারা গেছে ও শুক্রবার, রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা, যেটুকু থাকে ক্রিয়াকর্ম বা কিছু একটা। আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে। মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে। সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, মোস্ট প্রবাবলি সোমবার, মঙ্গলবারও হতে পারে, বাট আমার মনে হচ্ছে সোমবার। সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই বাবা মাকে, সাথে আমার সিপিকেও নিয়ে যাই এবং আমি তাদের কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল। এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। আমরা যার পর নাই হতাশ এবং ক্ষুব্ধ নিয়েছিল, আমরা দেখতে পেলাম তাতে কোনো রকম অগ্রগতি হয়নি। বিচার পেতে এই দীর্ঘসূত্রিতার ভয় আমরা গোড়া থেকেই পাচ্ছিলাম। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কলকাতা পুলিশ থেকে সিবিআই, তদন্তে হাত বদল হয়ে চলেছে, অথচ বিচার এখনো অধরা। উপরন্তু সুপ্রিম কোর্টের রাজ্য সরকার ও সরকারের উকিল কপিল সিব্বলকে আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও কর্মবিরতিকে যেন তেন প্রকারেণ থামানোর জন্য ন্যাক্কারজনক একটা ভূমিকা রাখতে দেখলাম আমরা। ওনারা বলেছেন
জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে মানুষ মারা যাচ্ছেন, রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে ইত্যাদি। আমরা স্পষ্ট আরো একবার মনে করিয়ে দিতে চাই, রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে রোগী পরিষেবা চালু আছে। সিনিয়র ডাক্তারেরা অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা দিচ্ছেন লাখো মানুষকে। আমরা রাজ্যবাসীকে এও মনে করিয়ে দিতে চাই, রাজ্যে মোট সরকারি হাসপাতালের সংখ্যা 245টি, যার মধ্যে মেডিকেল কলেজ মাত্র 26টি। মোট জুনিয়র ডাক্তারদের সংখ্যা 7,500 এরও বেশি নয়। পশ্চিমবঙ্গে মোট রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা প্রায় 93,000। মাত্র কয়েকটি মেডিকেল কলেজে যেখানেও সিনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, সেখানকার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছেন বলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এই কথাটা তাহলে কি করে বলা হচ্ছে? অর্থাৎ সরকার মিথ্যে কথা বলছে, সুপ্রিম কোর্টে মিথ্যে বক্তব্য রাখা হচ্ছে। আমরা মনে করছি এটা আমাদের আন্দোলনকে কালিমা লিপ্ত করে আন্দোলনের প্রতি মানুষের যে বিপুল জনসমর্থন, তাকে বিপথে চালিত করার এক নক্কারজনক প্রচেষ্টা। আমরা সরকারি কৌশলী কপিল সিব্বল এবং স্বাস্থ্য দপ্তর তথা স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি সুপ্রিম কোর্টকেও বিপথে চালিত করার এই ভিন্ন প্রচেষ্টার জন্য। আমরা সরকার তথা সুপ্রিম কোর্টকে মনে করিয়ে দিতে চাই, কেবল জুনিয়র ডাক্তাররা গোটা স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ নন, তারা শিক্ষানবিশ মাত্র। আর যদি সরকারি পরিসংখ্যানগুলিকেও আমরা সত্যি বলে মেনে নিই, যদি কেবল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তা আসলে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যথেষ্ট সংখ্যক সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর অভাব, সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত বেহাল দশাকেই স্পষ্ট করে তোলে। এর দায় স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী এড়াতে পারেন না। আমরা আরো দেখলাম গত 27শে আগস্টের একটি রাজনৈতিক কর্মসূচিতে হওয়া হিংসাত্মক কার্যকলাপের দায়ও কপিল সিব্বল ও রাজ্য সরকার আমাদের কাঁধে চাপালেন। আমরা স্পষ্ট মনে করিয়ে দিতে চাই, আমরা 26শে আগস্টেই স্পষ্ট করেছিলাম উক্ত রাজনৈতিক কর্মসূচিটির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা এ ধরনের কোনো হিংসাত্মক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচিকে কখনো সমর্থন করিনি, ভবিষ্যতেও করব না। কিন্তু যেভাবে সরকার তথা তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে এই মিথ্যাচারটি করলেন, তারও আমরা তীব্র বিরোধিতা করছি এবং ধিক্কার জানাচ্ছি। ঘটনার 30 দিন কেটে গেলেও রাজ্য সরকার এখনো আন্দোলনের মূল দাবিগুলিকে নিয়ে কোনো সদিচ্ছামূলক পদক্ষেপ নেয়নি। সমস্ত দায় সিবিআই তদন্তের ওপর চাপিয়ে দিতে চাইছে। পুলিশি গাফিলতির ব্যাপারে কোনো পদক্ষেপ হয়নি, স্বাস্থ্য দুর্নীতির ব্যাপারে বাস্তবে কোনো পদক্ষেপ হয়নি। সন্দীপ ঘোষ বা বিরূপাক্ষ বা অভিজ্ঞকে যে সাসপেন্ড করা হয়েছে, সেটাও শাক দিয়ে মাছ ঢাকার মতো। বাস্তবত সিবিআই গ্রেপ্তার করার পর সন্দীপ ঘোষকে নামমাত্র শোকজ করা হয়েছে। অভিক এবং বিরূপাক্ষকে সাসপেন্ড করলেও সাসপেনশনের কোনো কারণ উল্লেখ করা হয়নি। এরকম একটি দুর্বল সাসপেনশন অর্ডার কোর্টে গেলেই প্রত্যাহিত হয়ে যাবে। এটি বাস্তবত গণক্ষোভ প্রশমিত করার জন্য একটি আই ওয়াশ ছাড়া অন্য কিছু বলে আমরা মনে করতে পারছি না। আমরা সুস্পষ্টভাবে রাজ্য সরকারের কাছে দাবি জানাতে চাই, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক। অভিক দে ও বিরূপাক্ষকে যথাযথ কারণ দর্শিয়ে তারপর সাসপেন্ড করা হোক স্বাস্থ্য ভবন। আন্দোলনের প্রথম দিন থেকে সুরক্ষার প্রশ্নে আমরা কিছু দাবি জানিয়েছি। অন ডিউটি ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম, আমরা আলাদা বাথরুমের দাবি জানিয়েছি। প্রতিটি রেস্টরুম অনকল রুমের বাইরে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা রক্ষী সিসিটিভি, মহিলা ডাক্তারদের রেস্টরুমের জন্য নারী সুরক্ষা কর্মীদের ব্যবস্থা করা প্রয়োজন। ওয়ার্ড এবং ওটি রুমের বাইরেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থার একথাও আমরা বলেছি। কিন্তু আমরা এটাও মনে করিয়ে দিতে চাই, আমরা যে সুরক্ষার দাবি করেছি, শুধু পুলিশ বাড়িয়ে ডক্টর রুম আলাদা করে তা আদৌ মেটানো সম্ভব নয়। সরকারি হাসপাতালগুলোতে যথাযথ রোগী পরিষেবা যদি সুনিশ্চিত না করা হয়, ডাক্তার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা তাহলে কখনোই সুনিশ্চিত করা যাবে না। স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে ব্যাপক দুর্নীতি চলছে, সেটা সর্বস্তরে উপস্থিত।
প্রচুর শূন্য পদ। পেরিফেরি যে মেডিকেল কলেজ, সেগুলোর নামেই মেডিকেল কলেজ, তাতে না আছে উন্নত পরিকাঠামো, না আছে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ। স্বাস্থ্য ব্যবস্থা শুধু ডাক্তারদের দিয়ে চলে না, চলে জিডিএ থেকে টেকনিশিয়ান, নার্স থেকে ডাক্তার, প্রত্যেকের অবিচ্ছেদ্য অংশ। জিডিএ বা টেকনিশিয়ান পদে দীর্ঘদিন স্থায়ী নিয়োগ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, ঠিকা কর্মী দিয়ে কাজ চলছে, এর ফলে নানা সমস্যা থাকছে। আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় আমরা জানি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় সঠিক কোনো রেফারেল সিস্টেম অনুসৃত হয় না, কোনো কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা নেই। কলেজে বেড অকুপেন্সি সহ চিকিৎসা ব্যবস্থাকে ডিজিটাল করার কোনো উদ্যোগ নেই। রোগীদের সমস্যা শোনার জন্য কোনো ফেসিলিটি ম্যানেজার আদৌ কাজ করেন না। সাধারণ মানুষ ছেড়েই দিলাম, যারা মেডিকেল কলেজে রোগীদের রেফার করেন তাদের কাছেও কোনো তথ্য থাকে না যিনি রেফার্ড হচ্ছেন তিনি আদৌ চিকিৎসা পাবেন কি পাবেন না। আজ 23 জন মানুষ কর্মবিরতির কারণে মারা গেছেন বলে দাবি করা হচ্ছে, অথচ যথাযথ রেফারেল সিস্টেমের অভাবে কতজন রোগীকে রোজ হয়রানি হতে হচ্ছে, কতজন রোগীর মৃত্যু হচ্ছে চিকিৎসা না পেয়ে, তার কোনো তথ্য সরকার দেয় না। আদৌ তারা এটা নিয়ে ভাবিত নয় বলেই মনে হচ্ছে। চারদিকে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হচ্ছে, খোলা হচ্ছে অগুন্তি মেডিকেল কলেজ, অথচ এই প্রতিটি জায়গাতে চিকিৎসা পরিষেবার অবস্থা ততই বচ্ছ। যথেষ্ট সংখ্যক ডাক্তার নেই, নেই স্থায়ী নার্স, নেই স্বাস্থ্যকর্মী। অধিকাংশ জেলার নতুন মেডিকেল কলেজগুলিতে সিনিয়র ফ্যাকাল্টির সংখ্যা নামমাত্র। আধুনিক রোগ পরীক্ষা সহ অন্যান্য পরিকাঠামোর অবস্থাও ততই বছর। আমরা মনে করিয়ে দিতে চাই, কেবল গাল ভরা নাম ও বড় বড় ভবন তৈরি করলেই স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করা যায় না। তার জন্য প্রয়োজন হয় যথার্থ স্বাস্থ্য নীতি, প্রয়োজন হয় যথাযথ কর্মী নিয়োগের তথা